Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরাও তোমরা যারা 2025 সালে ইংরেজি গ্রামার শুরু করবে বা করতেই হবে তোমাদেরকে, তাই না? তাদের জন্য আজকের এই বেসিক ক্লাসটি। আসলে ইংরেজি গ্রামার শুরু করার আগে ইংরেজি গ্রামারের কিছু বেসিক তথ্য জানা দরকার, যে তথ্যগুলো না জানলে তুমি কখনোই ইংরেজি গ্রামারে পারফেকশন নিয়ে আসতে পারবে না। ওকে, ইংরেজি গ্রামারটাকে ইজি নয়, ইজিয়েস্ট করতে হলে তোমার বেসিক ক্লাসগুলো অবশ্যই করতে হবে এবং সহজভাবেই শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তারই ধারাবাহিকতায় আজকে আমার বেসিক ক্লাস নাম্বার 3 আলোচনা হচ্ছে ডু ভার্ব নিয়ে। কি ভার্ব নিয়ে? ডু ভার্ব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মনে রাখবে এই ডু ভার্ব তোমাদের ইংরেজি গ্রামারের একটা অবিচ্ছেদ্য অংশ, এটি লাগবেই। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা 2025 সালের নবম এবং দশম শ্রেণীতে উঠছো তাদের জন্য আমার অনলাইন ব্যাচ ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপে নক দাও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো সেটি কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে ভুলবে না। ওকে, ইউজ অফ ডু ভার্বস। ডু ভার্বস ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো অ্যাকশন বোঝায়, প্রশ্ন করতে বা নেগেটিভ বাক্য তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে দেখো, ডু ভার্ব দিয়ে কাজ বোঝাবে, অ্যাকশন বোঝাবে, প্রশ্ন করা যাবে, নেগেটিভ বাক্য তৈরি করা যাবে। সো ডু ভার্বের কিন্তু একটা পাওয়ার আছে, তাই না? আচ্ছা, ডু ভার্বস সঠিকভাবে ব্যবহার করলে বাক্য আরও সহজ ও সঠিক হয়। সো ডু ভার্বের ব্যবহারটা আমাকে ভালোভাবে জানতে হবে। ফর্মস অফ ডু ভার্ব, মানে ডু ভার্বের যে রূপগুলো রয়েছে, এই ডু ভার্বের যে রূপগুলো রয়েছে তার আগে বলে রাখি ডু ভার্ব মাত্র 3টি কিন্তু। একটা হলো ডু, আরটা হলো ডাজ, আরটা হলো ডিড। তোমরা সবাইগুলো জানো, তাই না? ডু, ডাজ এবং ডিড, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমার এই ভিডিওতে। দেখো, প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব আর ডাজ রয়েছে। সো ডু আর ডাজ কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনে গেলা, তাই না? প্রেজেন্ট টেন্সের ডু এবং ডাজের ব্যবহার হবে, তাই না? সো এখন আমি ক্লিয়ার করব প্রেজেন্ট টেন্সের কখন ডু এবং কখন ডাজ ব্যবহৃত হবে। মনে রাখবা, এই যে ডাজটাকে যদি আমি সহজ করে বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ বসবে। আরও সহজ করে যদি বলা যায়, দেখো এরকম বলি আমি ডু, প্লুরাল সাবজেক্ট আই, উই, ইউ, দে। দেখো, প্লুরাল মানে কি বহু বচন, যে কোনো বহু বচনের পরে কি বসবে? ডু। আই এর পরে কি বসবে? ডু। উই এর পরে কি বসবে? ডু। ইউ এর পরে কি বসবে? ডু। দে এর পরে কি বসবে? ডু। এটা তুমি যদি মুখস্থ করতে পারো একদম ইজি হবে, অথবা তুমি এভাবে মুখস্থ করতে পারো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি সবার পরে ডু ব্যবহার হয়। যেমন দেখো, আমি এখানে দিয়েছি আই ডু মাই হোমওয়ার্ক। এখানে ডু একাই থাকার কারণে এটাই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। শি ডাজ হার ওয়ার্ক ওয়েল, এখানে প্রেজেন্ট টেন্সের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু আমাদের এখানে ডাজ হয়েছে, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত করতেই হতো যদি ডু বাদে অন্য কিছু থাকতো সেক্ষেত্রেও। সো মনে রাখবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসবে? ডাজ বসবে। এছাড়া অন্য সবার ক্ষেত্রে কি বসবে? ডু বসবে। আর পাস্ট টেন্স ডিড, ও তো এক ব্যাপারে এক ব্যাপারে সবার সঙ্গে বসবে। সব সাবজেক্টের জন্য এই রূপটা ব্যবহার হবে, অর্থাৎ সব সাবজেক্টের পরেই ডিড বসবে। যেমন হি ডিড হিজ প্রজেক্ট ইয়েস্টারডে। ওকে, এবার দেখো পাস্ট পার্টিসিপল। এই যে ডু, ডাজ, ডিড, এটার আবার একটা পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সেটা হলো কি ডান। কি বলো দেখি? ডান। এটা অক্সিলারি ভার্বের সাথে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা অক্সিলারি ভার্বের পরে এটা বসবে ডান। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান পারফেক্টলি, এটা একটা প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ ভয়েস? এইখানে দেখো, দ্য ওয়ার্ক হচ্ছে কাজ কিন্তু একলা হতে পারে না, অর্থাৎ সাবজেক্টে যখন ব্যক্তি থাকবে না, কোনো রকম বস্তু থাকবে, মানে যেটা নিজের কাজ নিজে করতে পারবে না, সেটাকে আমরা প্যাসিভ বলি, তাই না? আর প্যাসিভের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যবহার করা হয় মেইন ভার্বের পিপি, এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মেইন ভার্বের পিপি। ওকে, এবার দেখো ফাংশন অফ ডু এর ব্যবহার। আমরা একটু আগেই দেখে এসেছি ডু কীভাবে ব্যবহৃত হতে পারে। এটা ক্লিয়ার করার জন্য এই জায়গায় আমি আবারও দিয়েছি তোমাদের জন্য। দেখো, মেইন ভার্ব হিসেবে ডু ব্যবহার হবে। কি ভার্ব হিসেবে? মেইন ভার্ব। আমি একটু আগেই বলেছিলাম যে বাক্যে ডু একা থাকবে সেখানে কিন্তু ডু মেইন ভার্ব হবে। ওকে, যেমন আই ডু মাই চিওরস এভরি ডে, আমি প্রতিদিন কাজ করি। এখানে ডু একাই থাকার কারণে কি হয়েছে? এটা মেইন ভার্ব। হি ডাজ এক্সারসাইজ এভরি মর্নিং, দেখে ডাজটা একাই থাকার কারণে, মানে একাই বলতে কি বুঝিয়েছি আমি? অন্য কোনো ভার্ব না থাকার কারণে, এটা নিজেই হবে মেইন ভার্ব। সো এখানে ডু এবং ডাজটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এইবার দেখো অক্সিলারি ভার্ব হিসাবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু ডু কয়েক জায়গায় ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে কোশ্চেন মার্ক করতে, মানে প্রশ্ন করতে। কি করতে? প্রশ্ন করতে। যেমন ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? ডাজ শি প্লে ফুটবল, ওই যে ডাজের পরে শি বসলো, কেন? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ বসে। শুরুতে আমরা যা পড়ে এসেছি সেগুলো কিন্তু এখানে প্রয়োগ করতে হচ্ছে আমাকে। নেগেটিভের জন্য দেখো, আমি যখন কোনো একটা বাক্যকে না বোধক করবো, নেতিবাচক করবো, তখন কিন্তু আমি ওই যে ডু বা ডাজের পরে নট নিতে পারি। যেমন আই ডু নট ইট জাঙ্ক ফুড,
ওকে, আমি জাঙ্ক ফুড খাই না। হি ডাজ নট ওয়াচ টিভি, সে টিভি দেখে না। এবার দেখো আরেকটা দিয়েছি ইমফ্যাসিস, মানে জোর দেয়া, কোনো কিছুর উপর জোর দেওয়া। আই ডু ওয়ান্ট টু হেল্প ইউ, আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই। এইখানে ডুটা কিন্তু জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এখানে। ওকে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো কমন ইরর্স, আমরা যে ভুলগুলো করে থাকি। অনেক সময় শি ডু ডু লিখে ফেলি আমরা, নো করা যাবে না, শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু না হয় কী হবে, ডাজ হবে। ওকে, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে পারি এরকম, ইউ লাইক চকলেট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, নো, এখানে হবে ডু ইউ লাইক চকলেট, কারণ প্রশ্নবোধক বাক্য করতে গেলে ডু ডাজ বা ডিডের ব্যবহার করতে হবে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না নেই, তাই না? টেন্সের ক্ষেত্রে ভুল করি, হি ডু ইজ হোমওয়ার্ক ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে তো গতকাল ফার্স্ট টেন্স, তাহলে এখানে ডু না হয় কি হবে, ডিড হবে। বুঝতে পারছো? এবার দেখো কিছু এক্সাম্পল আমি একটি বক্সে দেখাচ্ছি তোমাদের ভালোভাবে বোঝার জন্য। প্রেজেন্টে ডু, দে ডু দেয়ার হোমওয়ার্ক টুগেদার। প্রেজেন্টে ডাজ, শি ডাজ, কেন শি নিয়েছি, তার পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু ডাজ হবে, তাই না? পাস্টে উই ডিড, এখন দেখো পাস্ট কিন্তু যে কোনো সাবজেক্টের পরে ডিড বসতে পারে। নেগেটিভে কী হবে, ডু নট বা ডাজ নটের, ডু বা ডাজের পরে কী বসবে, নট বসবে, তাই না? হি ডাজ নট প্লে গেমস অফেন, দেখো এখানে নেগেটিভ করতে বলেছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজের পরে নট নিয়েছি আমরা। এখানে যদি হি না দিয়ে আমি আই দিতাম তখন আই ডাজ নট বলা যেত না, তখন তো আই ডু নট প্লে গেমস অফেন। ওকে, কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বটাকে কোথায় আনতে হবে, সামনে আনতে হবে। এবার আমি তোমাদের জন্য কিছু টিপস দিয়ে রাখছি, টিপসগুলো মনে রাখবা যাতে করে তোমার এই ডু ভার্ব নিয়ে কোনো রকম ভেজাল আর ভবিষ্যতে না হয়। সিঙ্গুলার সাবজেক্টের জন্য ডাজ, ওই যে আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ, আর প্লুরাল সাবজেক্টের জন্য ডু ব্যবহার করতে হবে, এটা মনে রাখো। আচ্ছা দেখো, পাস্ট টেন্সে সবসময় ডিড ব্যবহার করতে হবে, মনে রাখো। নেগেটিভ এবং কোশ্চেনে ডু ভার্ব নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তার মানে নেগেটিভে ডু এর পরে কী বসবে, নট বসবে, এর সাবজেক্টের পরে। আর কোশ্চেনে কি, ওই ডু বা ডাজ বা ডিড কোথায় আসবে, বাক্যের শুরুতে আসবে। এগুলো তোমাকে 2-4টা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাদের এই ভিডিওটি বেশ উপকার করলো, তারা অবশ্যই কমেন্ট করবে, এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে এবং আমার নিয়মিত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।